আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাইকে ম্যানেজমেন্ট টেস্ট পেপার সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা চ্যাপ্টার 2 সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে যতগুলো বোর্ড ছিল সেই বোর্ডগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার 3 নিয়ে দেখব। চ্যাপ্টার 3 এর যতগুলো বোর্ড আছে সেগুলো আমরা সলভ করব। তাই চলো দেরি না করে শুরু করি ক্লাস। আচ্ছা, তো চ্যাপ্টার 3 হচ্ছে মূলত পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই জিনিসগুলো নিয়ে। তো এখন আমরা দেখব পরিকল্পনা থেকে কোন কোন টপিকে মেইনলি আমার বোর্ডে কোয়েশ্চেনগুলো আসতেছে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা যে বোর্ডটা সলভ করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের এবং 4 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা আসছিল। হ্যাঁ, এবং এখন আমরা দেখব যে কোন কোন কোয়েশ্চেনগুলো আসছিল। ক নম্বরে বলছে যে প্রধান কর্মসূচি কি, বা প্রধান কর্মসূচি বলতে আমরা কি বুঝি। খ নম্বরে বলছে যে পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি, এটা ব্যাখ্যা করতে বলছে। গ নম্বরে বলছে রাপ্তা সিস্টেমস লিমিটেডের নতুন বুটিক স্থাপনের সিদ্ধান্তটি ব্যবস্থাপনার কোন কাজকে নির্দেশ করছে, কোন কাজকে নির্দেশ করছে। আর ঘ নম্বর উদ্দীপকে বর্ণিত সুনির্দিষ্ট ব্যবস্থাপকীয় কাজটির বিশেষ একটি ধাপ বিবেচনা না করে রাপ্তা সিস্টার্সের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে, এটা বিশ্লেষণ করতে বলছে। হ্যাঁ, তো এখন আমরা একটু উদ্দীপকের দিকে নজর দিই যে মূলত কোন নির্দেশনার কথা বলছে এবং কেন হুমকির সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো বলছে যে চট্টগ্রামের রাপ্তা সিস্টার্স লিমিটেড ঢাকার পল্লবীতে একটা বুটিক খোলার সিদ্ধান্ত নিছে বা গ্রহণ করছে। এই জন্য মূলধনের উৎস নির্ধারণ ও সুযোগ সুবিধা যাচাই বাছাই সম্পন্ন করেছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তার পল্লবী ছাড়া অন্য কোনো এলাকাকে বিবেচনায় নেয়নি। ফলে তীব্র প্রতিযোগিতামূলক নতুন বাজারে তাদের টিকে থাকা মুশকিল হচ্ছে। অর্থাৎ যে জায়গা মানে প্লেস সিলেকশন, এই জিনিসটাতে তারা ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা তাদেরকে ভোগাচ্ছে। হ্যাঁ, এখন আমরা চলো ডিরেক্ট সলভে চলে যাই। তো ফার্স্টে বলছে যে প্রধান কর্মসূচি বলতে আমরা মূলত কি বুঝি। হ্যাঁ, পরিকল্পনার চ্যাপ্টারের মধ্যে একটা টার্ম হচ্ছে কর্মসূচি আর একটা টার্ম আছে প্রকল্প। হ্যাঁ, তো কর্মসূচি বলতে মূলত আমরা বুঝি কোনো বিশেষ যখন লক্ষ্য অর্জন করতে আমি চাবো, সেই বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে বড় আকারের পরিকল্পনা নেওয়া হয় তাকে প্রধান কর্মসূচি বলে। মানে বড় আকারের যে পরিকল্পনা সেটাকে আমরা কি বলি, প্রধান কর্মসূচি বলি। হ্যাঁ, আর খ নাম্বারে বলছিল যে পরিকল্পনা বলতে মূলত কি বুঝো। তো পরিকল্পনা কি, যে আমরা ভবিষ্যতে কোন কাজ কখন কিভাবে করব সেই জিনিসটা নির্ধারণ করা। হ্যাঁ, এটা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ ও মৌলিক কাজ। এটাকে কি বলে, মৌলিক কাজ বলে পরিকল্পনা প্রণয়ন করা, মৌলিক কাজ। হ্যাঁ, আর পরিকল্পনার ভিত্তি কিন্তু নিয়ন্ত্রণ। আমরা ব্যবস্থাপনা চক্রে কিন্তু প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে দেখে আসছি যে ব্যবস্থাপনা চক্রটা শুরু হয় পরিকল্পনা দিয়ে, তারপর আছে সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, হ্যাঁ প্রেষণা, তারপর লাস্টে যে আসে নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কিন্তু আবার পরিকল্পনা। এই জন্য কিন্তু এটাকে ব্যবস্থাপনা চক্র বলে, কারণ এই চক্রটা কি তোমার ঘূর্ণাকারে আবর্তিত হতে থাকে। হ্যাঁ, তো এটা বাস্তবায়নের জন্য কি দরকার আছে, সংগঠন দরকার আছে, কর্মী সংস্থান দরকার আছে, অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সবগুলো দরকার আছে। নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, সাধন, নিয়ন্ত্রণ, এই কাজগুলো করা আবশ্যক। এই কাজগুলো পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে চলতে থাকে, তাই পরিকল্পনাকে অন্যান্য কাজের ভিত্তি বলা হয়। অর্থাৎ পরিকল্পনার উপর বেস করেই কিন্তু অন্যান্য চক্রগুলা ধারাবাহিকভাবে আবর্তিত হয়, তাই কিন্তু পরিকল্পনাকে অন্যান্য কাজের ভিত্তি বলা হয়। ওকে, তো গ নম্বরে আমরা যাই। গ নম্বরে ব্যবস্থাপনার কোন কাজকে নির্দেশ করছে এটা আজ করা হয়েছিল। তো রাপ্তা সিস্টেম লিমিটেডের নতুন বুটিক স্থাপনের সিদ্ধান্তটি একটা ব্যবস্থাপনা পরিকল্পনা এই কাজটাতে নির্দেশ করেছে। এখন ব্যবস্থাপনা পরিকল্পনা বলতে কি বুঝি এটা আমরা সেকেন্ড প্যারায় উল্লেখ করব বা সেকেন্ড পয়েন্টে উল্লেখ করব। তো পরিকল্পনা বলতে মূলত কি বুঝি আমরা, ব্যবস্থাপনার প্রথম ও মূল কাজ হচ্ছে পরিকল্পনা। এর মাধ্যমে কি করা হয়, প্রতিষ্ঠানের কোন কাজ কে করবে, কিভাবে করবে এবং কখন করবে এই বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রতিষ্ঠানের কি অর্জন করা সহজ করা হয়, লক্ষ্য। হ্যাঁ, এখন উদ্দীপকের সাথে পরিকল্পনা কেন রিলেটেড সেটা দেখব। আচ্ছা, তো উদ্দীপকের কি করে, রাপ্তা সিস্টার্স ঢাকার পল্লবীতে একটা বুটিক খোলার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তোমার উদ্দীপকের যেটা আছে ওটা কপি পেস্ট এখানে মেরে দিছে। হ্যাঁ, এই কারণে সুবিধা অসুবিধা বিচার বিশ্লেষণ করা হয়েছে। এক্ষেত্রে ভবিষ্যতে কি করা হবে সেটা কি করছে প্রতিষ্ঠানটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বা আগে থেকে ঠিক করে রেখেছে। আবার বুটিক খোলার জন্য কে কখন কিভাবে কাজ করবে সেটাও নির্ধারণ করা হয়ে গেছে। এতে ভবিষ্যতে করণীয় আগে থেকে জানা গেছে। এইসব বৈশিষ্ট্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এর মাধ্যমে আমরা বলতে পারি যে রাপ্তা সিস্টার্স লিমিটেডের নেওয়ার যে কাজটা সেটা ব্যবস্থাপনার পরিকল্পনা এই ধাপটাতে পড়তেছে। ওকে, তো ক নাম্বার গেল। আচ্ছা,
তারপর ঘ নাম্বার। তো ঘ নাম্বারে হচ্ছে একটা মতামত জানতে চাইছে, সেই মতামতটা হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনার বিশেষ ধাপ বিকল্প স্থিরকরণ বিবেচনা না করায় রাপ্তা সিস্টার্স লিমিটেডের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে। হ্যাঁ, তো এটা মনে করা হয়েছে। তো এটা কেন মনে করা হয়েছে, চলো এটা এখন আমরা এক্সপ্লেন করি। আচ্ছা, তো পরিকল্পনা প্রণয়নের পর তা সবসময় সফল হয় না। কেন সফল হয় না? কারণ পরিকল্পনার মধ্যে অনেক ধাপ আছে। হ্যাঁ, পরিকল্পনার সে ধাপগুলা অনেক সময় কার্যকর হতেও পারে, অনেক সময় কার্যকর নাও হতে পারে। এটা অ্যাকচুয়ালি ব্যবসায়ের পরিস্থিতির উপর নির্ভর করে। হ্যাঁ, তো তাই পরিকল্পনা নির্ধারণের শুরুতে সম্ভাব্য সব বিকল্প কার্যপদ্ধতি ঠিক করতে হয়। অর্থাৎ আমি যখন একটা প্রপার পরিকল্পনা করব, সেই পরিকল্পনা নির্ধারণের শুরুতেই আমার বিকল্প কি কি রাস্তা আছে এটা আগে চিন্তা করতে হবে। এটা চিন্তা করে ওই বিকল্প সময়ের মধ্যে সর্বোত্তম বিকল্পটা আমাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরপর এগুলো বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে প্রত্যেকটার তোমার শর্ট অ্যানালাইসিস করব। শর্ট অ্যানালাইসিস কি? তোমার স্ট্রেংথ, উইকনেস, হ্যাঁ, অপরচুনিটি, থ্রেট, হ্যাঁ, এই জিনিসগুলো অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে সর্বোত্তম উপায়টি বা সর্বোত্তম বিকল্পটি আমরা গ্রহণ করব। এক্ষেত্রে ভবিষ্যতে কোনো যদি সমস্যা হয় তাহলে বিকল্প পদ্ধতিগুলোর মাধ্যমে পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যায়। অর্থাৎ আমার প্ল্যান এ, বি, সি, অর্থাৎ আমার ব্যাকআপ প্ল্যান থাকবে সব কিছুর জন্য সব সময়। ওকে, তো এখন আমরা উদ্দীপকের সাথে এটা রিলেট করব যে উদ্দীপকের রাপ্তা সিস্টার্স লিমিটেড একটা বুটিক দেয়, তারপরে তার উৎস নির্ধারণ করেন, সুযোগ সুবিধা যাচাই করেছে, হ্যাঁ, যাচাই বাছাই করে সম্পন্ন করেছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তারা পল্লবী ছাড়া অন্য কোনো এলাকাকে বিবেচনায় নেয়নি। এই কারণে তীব্র প্রতিযোগিতামূলক নতুন বাজারে তাদের টিকে থাকা মুশকিল হচ্ছে। অর্থাৎ তারা যদি এমন একটা বাজার সিলেক্ট করতো যেই বাজারে অন্য কোনো প্রতিযোগী এন্ট্রি নেয়নি, তখন কিন্তু মানে তার এই যে সিস্টার্স কি ইয়ার নামটা কি, আচ্ছা, রাবাতা সিস্টার্স লিমিটেড, রাবাতা সিস্টার লিমিটেড খুব ভালো করতো। হ্যাঁ, তো রাবাতা সিস্টার লিমিটেড বুটিক খোলার জন্য বিকল্প বাজার নির্ধারণ করেনি এবং এক্ষেত্রে এটি প্রতিযোগীদের অবস্থা যাচাই করে একাধিক বিকল্প বাজার নিরূপণ করতে পারত। এতে কোনো বাজার থেকে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া গেলে অন্য বাজারে প্রবেশ করতে পারত। এর ফলে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকে থাকতে পারত। এখানে বিকল্প নির্ধারণের কাজটি পরিকল্পনার সময় না করায় রাবাতা সিস্টার লিমিটেড হুমকির সম্মুখীন হচ্ছে। ওকে, গেল। এখন আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে আসছিল, 6 নম্বর কোশ্চেন। আগে আমরা হচ্ছে কোশ্চেন দেখে নিই। ক নম্বরে বলছে পরিকল্পনার আঙিনা কি, পরিকল্পনার সাথে উদ্দেশ্যের কি সম্পর্ক রয়েছে, উদ্দীপকে উল্লেখিত পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের, ব্যাখ্যা করো। উত্তম পরিকল্পনার একটি বিশেষ বৈশিষ্ট্যই লিপা অ্যাপারেলসের বর্তমান কাঙ্ক্ষিত বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, বিশ্লেষণ করো। তো হচ্ছে মূলত আমার 4টা কোশ্চেন। এখন উদ্দীপক দেখি। নিপা অ্যাপারেলস 5 বছরের জন্য 10% বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে উৎপাদন ও বিক্রয় বিভাগ প্রথম বছর ভালো ফল পেলেও করোনা মহামারীর কারণে দ্বিতীয় বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এই প্রেক্ষাপটে অ্যাপারেলসটি তাদের পরিকল্পনাকে ঢেলে সাজিয়েছে। বর্তমানে লিপা অ্যাপারেলসের বিক্রয় হার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, তো এখন চলো আমরা সলভে চলে যাই ডিরেক্ট। আচ্ছা, তো এখন আমরা দেখব যে তোমার পরিকল্পনার আঙিনা বলতে আমরা কি বুঝি। পরিকল্পনার আঙিনা হচ্ছে পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে, একটা কি পয়েন্ট মনে রাখবা, পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এমন সব অবস্থা ও উপাদান। পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এমন সব অবস্থা ও উপাদান বিবেচনা করে ক্ষেত্র নির্ধারণ করা। হ্যাঁ, প্রভাবিত করতে পারে এমন সব অবস্থা ও উপাদানকে নির্বাচন করে ক্ষেত্র নির্বাচন করা। হ্যাঁ, বিবেচনা করে ক্ষেত্র নির্বাচন করা। আচ্ছা, খ নাম্বার, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো চূড়ান্ত ফল অর্জনের জন্য একটা পদক্ষেপ যাকে ঘিরে প্রতিষ্ঠানের সব কাজ পরিচালিত হয়। হ্যাঁ, আর পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করতে হবে তার বিস্তারিত বিবরণ বা নির্দেশনা। আচ্ছা, তো প্রাতিষ্ঠানিক প্রথমে উদ্দেশ্য নির্ধারণ করা হয়, তারপর কি করা হয়, বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের উদ্দেশ্য নির্ধারণ করা হয় এবং পরিকল্পনা কখন প্রণয়ন করা হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে। অর্থাৎ সব পরিকল্পনার লক্ষ্য প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা। অর্থাৎ পরিকল্পনার লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা। তো এই গেল আমার খ নম্বর কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, গ নাম্বার। আচ্ছা, তো উদ্দীপকে উল্লেখিত পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা বলা হয়েছে? তো এটা মেয়াদের ভিত্তিতে মধ্যমেয়াদী পরিকল্পনা। তো আমরা জানি স্বল্প মেয়াদী পরিকল্পনার মেয়াদ হচ্ছে
1 বছর পর্যন্ত, মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছরের পর্যন্ত এবং দীর্ঘমেয়াদী হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, তো এ ধরনের পরিকল্পনার মেয়াদ সর্বনিম্ন 1 বছর থেকে বেশি, সর্বোচ্চ 1 বছর 5 বছর পর্যন্ত হয়ে থাকে। উক্ত সময়ের পরে এই পরিকল্পনার কার্যকারিতা থাকে না। প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হিসেবে এই পরিকল্পনা কাজ করে, যেমন সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর একটা উদাহরণ। উদ্দীপকের নিপা অ্যাপারেলস 5 বছরের জন্য একটা পরিকল্পনা নিয়েছে। উক্ত সময়ের মধ্যে 10% বিক্রয় বাড়াতে চায়। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিষ্ঠানটি করণীয় নির্ধারণ করেছে। এক্ষেত্রে পরিকল্পনাটির মেয়াদ 5 বছর। উক্ত সময়ের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ব্যবহৃত পরিকল্পনার সাথে মধ্যমেয়াদী পরিকল্পনার মিল আছে, সুতরাং লিপা অ্যাপারেলসে মধ্যমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তো এই গেল আমার গ নাম্বার। আচ্ছা, ঘ নাম্বার। ওকে, তো এখন ঘ নম্বরে যে ব্যাপারটা বলা হয়েছে যে উত্তম পরিকল্পনা নমনীয়তার বৈশিষ্ট্য নিপা অ্যাপারেলসের বর্তমান কাঙ্ক্ষিত বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। অর্থাৎ নিপা অ্যাপারেলস এমন কি পদক্ষেপ নিয়েছে যার জন্য সে তার বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তো এখানে এই যে জিনিসটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে নমনীয়তা। তো নমনীয়তার বৈশিষ্ট্য কি, যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা পরিবর্তন করা, এবং ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, তাই সময়, স্থান ও অবস্থান ভেদে পরিকল্পনা পরিবর্তনযোগ্য হওয়া প্রয়োজন। হ্যাঁ, এখন উদ্দীপকের নিপা অ্যাপারেলস 5 বছরের জন্য 10% বিক্রয় বৃদ্ধি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রথম বছর ভালো ফল করলেও করোনা মহামারীর কারণে দ্বিতীয় বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এ পরিস্থিতি মোকাবেলায় প্রতিষ্ঠানটি পরিকল্পনায় পরিবর্তন আনে, ফলে আগের চেয়ে বিক্রয় হার বর্তমানে ভালো হচ্ছে। আচ্ছা, যে কোনো সময় পরিবেশ বা অন্যান্য পরিবর্তনের কারণে পরিকল্পনা পরিবর্তন আনা দরকার পড়ে। করোনা পরিস্থিতির কারণে নিপা অ্যাপারেলস পরিকল্পনাটি ঢেলে সাজিয়েছে। এক্ষেত্রে কি করা হয়েছে, করণীয় পুনর্নির্ধারণ করা হয়েছে, এবং এই পুনর্নির্ধারণটা করাটা কি তোমার পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, এই জিনিসটার নামই হচ্ছে নমনীয়তা। হ্যাঁ, এতে প্রতিষ্ঠানটির বিক্রি আগের থেকে বৃদ্ধি পাইছে। তাই বলা যায় যে উত্তম পরিকল্পনার নমনীয়তার কারণেই লিপা অ্যাপারেলস তার বর্তমানে ভালো অবস্থায় আছে। বুঝা গেছে? ওকে, আচ্ছা, এখন আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। তো 3 নম্বর কোয়েশ্চেনটা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছিল 4 নম্বর প্রশ্নে। আচ্ছা, তো এখানে আমরা কোয়েশ্চেনগুলো আগে পড়ে নিই। যে ফার্স্টটা হচ্ছে পরিকল্পনা বলতে কি বুঝি বা পরিকল্পনা কি। খ নাম্বার হচ্ছে উত্তম পরিকল্পনায় নমনীয়তা বজায় থাকে, এটা ব্যাখ্যা করতে বলছে। গ নাম্বার সেঞ্চুরি নেটওয়ার্ক প্রকৃতিগত কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছে, ব্যাখ্যা করতে বলছে। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য অনুসারে নতুন নির্ধারিত একক কি গ্রহণযোগ্য, উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করতে বলছে। আচ্ছা, এখন আমরা উদ্দীপক করব। সেঞ্চুরি নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সফলতার সাথে পণ্য উৎপাদন করে আসছে। তারা তাদের লক্ষ্যমাত্রা বরাবর অর্জন করে এসেছে। বর্তমানে তাদের সাপ্তাহিক 1000 একক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, কিন্তু গত মাসে কয়েকটি মেশিনের ত্রুটি দেখা দিলে সেগুলো পরিবর্তন করে নতুন মেশিন পুনঃস্থাপন করা হয়। সার্বিক দিক বিবেচনা করে সাপ্তাহিক 1000 এককের পরিবর্তে তা 1300 এককে পুনর্নির্ধারণ করা হয়। আচ্ছা, গেল। তো উদ্দীপক আমরা পড়লাম। এখন আমরা ডিরেক্ট সলভে চলে যাই। হ্যাঁ, তো পরিকল্পনা কাকে বলে এটা আমরা সবাই জানি, যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোন কাজ কে কিভাবে কখন করবে এই জিনিসটা নির্ধারণ করাটাই হচ্ছে পরিকল্পনা। খ নাম্বার বলছে নমনীয়তা বলতে কি বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তো নমনীয়তা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলে, এই একটা জিনিসের নমনীয়তা। ভবিষ্যৎকে কেন্দ্র করে পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু যে কোনো সময় ভবিষ্যতের অবস্থান পরিবর্তন হতে পারে, তাই এই কারণে পরিকল্পনা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এই পরিবর্তন প্রতিষ্ঠানকে প্রতিযোগিতা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে। এভাবেই তোমার পরিকল্পনার মাধ্যমে নমনীয়তা অর্জন করা হয়, নমনীয়তার মাধ্যমে পরিকল্পনার যে উদ্দেশ্য সেটা অর্জন করা হয়। আচ্ছা, গ নাম্বার। আচ্ছা, সেঞ্চুরি নেটওয়ার্ক প্রকৃতিগত লক্ষ্য পরিকল্পনা প্রণয়ন করেছে। কোনো কিছুর প্রত্যাশিত ফল হচ্ছে লক্ষ্য। লক্ষ্যটা কি? কোনো কিছুর প্রত্যাশিত ফল। লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করা হলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি মূলত উদ্দেশ্য সুনির্দিষ্টকরণের সাথে সম্পৃক্ত। এখানে উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়। একে কেন্দ্র করে ব্যবস্থাপকীয় কার্যক্রম আবর্তিত হতে থাকে। এখন
উদ্দীপকের সেঞ্চুরি নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর ব্যবসা পরিকল্পনা তৈরি করে। এটি একটি নির্দিষ্ট স্পষ্ট পরিকল্পনা বা লক্ষ্যমাত্রা যেটাকে আমরা বলি, এই লক্ষ্যকে অর্জন করার উদ্দেশ্যে তার পরিকল্পনা প্রণয়ন করেছে, আর এই পরিকল্পনা অনুযায়ী কর্মপ্রচেষ্টা চালানো হয়। এসব বৈশিষ্ট্য মূলত লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং সেঞ্চুরি নেটওয়ার্ক পরিকল্পনাটিকে লক্ষ্যের অন্তর্ভুক্ত করা যায়, অর্থাৎ লক্ষ্য হচ্ছে আমরা দীর্ঘমেয়াদে যেটা অর্জন করতে চাই এটা হচ্ছে লক্ষ্য। হ্যাঁ, ওকে। আচ্ছা, গ নাম্বার গেল। ঘ নাম্বার, আচ্ছা, তো ঘ নাম্বার হচ্ছে উত্তম পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্য অনুসারে নতুন নির্ধারিত একক গ্রহণযোগ্য বলে মনে করছে। কেন মনে করছে এখন আমরা আসবো। তো পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর সুযোগ হচ্ছে নমনীয়তা। এর নমনীয়তার সুযোগ রাখা হলে সিদ্ধান্ত সংশোধন ও পরিবর্তন করা সম্ভব হয় এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে। হ্যাঁ, এখন উদ্দীপকের সেঞ্চুরি নেটওয়ার্ক কি করছে চলো দেখে আসি। 1000 একক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, কিন্তু গত মাসে কয়েকটি মেশিনের ত্রুটি দেখা দিছে। সার্বিক দিক বিবেচনা করে সাপ্তাহিক 1000 এককের পরিবর্তে তা 1300 এককে পুনর্নির্ধারণ করা হয়, অর্থাৎ নতুন একটা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। হ্যাঁ, পুরাতন মেশিনের মাধ্যমে পুনঃস্থাপনের মাধ্যমে পুরাতন মেশিন যেটা ছিল সেটা নতুন মেশিনের মাধ্যমে পুনঃস্থাপন করে, যার কারণে সক্ষমতা বেড়ে যায়। এ কারণে এখন বেশি উৎপাদন করা যাবে। তাই বর্তমানে নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, এতে আরও কম সময় অধিক উৎপাদন সম্ভব হবে এবং সময় মতো লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এই জিনিসটার নামই হচ্ছে নমনীয়তা। এই যে তার পুনরায় মেশিন স্থাপন করছে এবং এটাতে নতুন মেশিন স্থাপন করার ফলে তার কি হয়েছে, সময় কমে গেছে, সময় কমার ফলে তার উৎপাদন বৃদ্ধি পাইছে এবং এর জন্য সে নতুন লক্ষ্যমাত্রা সেট করছে। তো সব কিছুই হচ্ছে নমনীয়তার সুযোগ থাকার জন্যই হয়েছে। তো নমনীয়তার সুযোগ থাকায় নতুন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। আচ্ছা, গেল। আচ্ছা, এখন আমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখব, যেটা ময়মনসিংহ বোর্ড 2022 সালের 5 নম্বর প্রশ্নে আসছিল। হ্যাঁ, তো এখানে 4টা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে একার্থক পরিকল্পনা কি। খ নাম্বার, উত্তম পরিকল্পনার ফলে ব্যয় ও অপচয় হ্রাস পায়, ব্যাখ্যা করো। গ নাম্বার, প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের কোন ধাপে অবস্থাপন করছে, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন ধাপগুলা। ঘ নাম্বার, প্রতিষ্ঠানটি কি প্রতিযোগিতা মোকাবেলা করতে সক্ষম হবে, তোমার মতামত দাও। এটা মতামত দিতে বলছে। চলো এখন উদ্দীপক দেখে আসি। যে একটা জনপ্রিয় প্রতিষ্ঠিত শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য সারিতে একটা নতুন পণ্য যোগ করতে ইচ্ছুক এবং তারা বাজার যাচাই করে কন্ডিশনার বাজারজাতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের কৌশল হিসেবে সরাসরি প্রতিষ্ঠানের নামে মিনিপ্যাক কন্ডিশনার অথবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাদের একটি মিনিপ্যাক শ্যাম্পুর সাথে একটি মিনিপ্যাক কন্ডিশনার বিনামূল্যে 1 মাস বিক্রয়ের বিষয়টি যাচাই বাছাই করছে, অর্থাৎ শ্যাম্পুর সাথে তার একটা মিনিপ্যাক কন্ডিশনার ফ্রি দিচ্ছে। হ্যাঁ, এটা তার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা চলো, এটা একটা পরিকল্পনা। এটা কি ধরনের পরিকল্পনা সেটা নিয়ে কোশ্চেন আসবে। আচ্ছা, একাত্মক পরিকল্পনা কি, যেটা মাত্র একবার ব্যবহারের উদ্দেশ্যে প্রণীত হবে, এক কথাটা উল্লেখ থাকবে সেম। হ্যাঁ, আর পরিকল্পনা কাকে বলে সেম জিনিসটা তো আমরা পড়ছি, যে ভবিষ্যতে কাজ কেন, মানে কোন কাজ কিভাবে করা হবে, এই জিনিসটা হচ্ছে পরিকল্পনা। সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে অতিরিক্ত ব্যয় আমার কমে যাবে, খরচ কমে যাবে, মিতব্যয়িত অর্জন করা সম্ভব হবে। হ্যাঁ, এবং অপচয় হ্রাস পাবে। বোঝা গেছে, এগুলো হচ্ছে পরিকল্পনার বেনিফিট। আচ্ছা, তো এখন গ নাম্বার, প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নে বিকল্প সমূহের মূল্যায়ন ধাপে অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে, যে কোনো প্রকল্পে বিনিয়োগের আগে উক্ত প্রকল্পের বিকল্প সমূহ মূল্যায়ন করতে হয়। এক্ষেত্রে বিকল্প সমূহকে একটা আদর্শ মান দেওয়া হয়, আদর্শ মানের ভিত্তিতে তুলনা করে মূল্যায়ন করা হয়। এজন্য প্রতিষ্ঠানের সামর্থ্য, দুর্বলতা ও ঝুঁকির দিকগুলো বিবেচনা করতে হয়। বোঝা গেছে। উদ্দীপকের উল্লেখ্য শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তাদের পণ্য সারিতে নতুন একটি পণ্য যোগ করতে চায়। তারা বাজার যাচাই করে কন্ডিশনার বাজারজাতকরণ করার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে তারা বিভিন্ন সুযোগ সুবিধা, বাজারে এ ধরনের পণ্য চাহিদা প্রভৃতি যাচাই করে। বাজারে এরকম আরো অনেক পণ্য আছে, কিন্তু তারা মনে করে কন্ডিশনারই এই ব্যবসার জন্য লাভজনক হতে পারে, তাই সমজাতীয় অন্য পণ্যের সাথে যাচাই করে তারা পণ্য নির্বাচন করে। তো এটা কি করতেছে, মূল্যায়ন করতেছে। হ্যাঁ, যেটাকে বলে বিকল্প সমূহের মূল্যায়ন। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে পরিকল্পনা প্রণয়নের বিকল্প সমূহের মূল্যায়ন ধাপে আছে। হ্যাঁ, তো এই গেল গ নাম্বার। ঘ নাম্বার, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রতিযোগিতা মোকাবেলা করতে সক্ষম হবে বলে আমি মনে করি। এখন এটা আমরা ডিফেন্স করতে হবে যে মূল পরিকল্পনা কার্যকর ও ফলপ্রসূ করতে অনেক সময় কৌশলের আশ্রয় নেওয়া হয়, এতে দ্রুত সফলতা পাওয়া সম্ভব হয়, আবার প্রতিযোগিতাও টিকে থাকা যায়। এখন
উদ্দীপকের শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠানটি কি করে, তার একটা নতুন পণ্য যোগ করতে চাচ্ছে, তারা বাজার যাচাই করে কন্ডিশনার বাজারজাতকরণ সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের কৌশল হিসেবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা তারা চিন্তা করে, যেটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বিষয়টি এক ধরনের কৌশল, এটা একটা কি তোমার কৌশল। তারা মূল পরিকল্পনা ব্যাপক পরিসরে বাস্তবায়নের জন্য এই কৌশলটি নিতে চাচ্ছে। এর মাধ্যমে কি করা হয়, সহজে ক্রেতারা আকর্ষিত হবে, গ্রাহকরা ধীরে ধীরে কন্ডিশনারটি ব্যবহারে অভ্যস্ত হবে এবং গ্রাহকরা স্থায়ী ক্রেতায় পরিণত করতে পারবে। এরপরে তারা লাভজনকতায় যাবে। হ্যাঁ, তো এটা তাদের এক ধরনের কৌশল। তো ঘ নাম্বার গেল। আচ্ছা, এখন আমরা 5 নাম্বার কোশ্চেনটা দেখব। 5 নাম্বার কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 2022 সাল 5 নাম্বার প্রশ্নে আসছিল। তো এখানে কোশ্চেনটা দেখি যে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলতে কি বুঝি, কর্মী সংস্থান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কেন, জনাব মোহন পরিকল্পনা প্রণয়নে কোন বিষয়টি বিবেচনা করেননি ব্যাখ্যা করো, প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত সফলতা অর্জনে করণীয় বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। উদ্দীপকে বলছে জনাব মোহন জিএস ট্রেডার্সের মালিক, তিনি বিশ্বের চলমান সংকটসমূহ বিবেচনা না করেই 20 সালে কি করছে, পূর্ববর্তী বছর হচ্ছে 20% বিক্রি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন। ইনি এটিকে একটি উত্তম পরিকল্পনা হিসেবে বিবেচনা করেন, কিন্তু 2020 সালের শুরুর দিকেই কোভিড-19 ভাইরাসের কারণে বিভিন্ন বিধিনিষেধ আরোপিত হয়। এছাড়াও তিনি বিক্রয়যোগ্য পণ্য ক্রয় করতে পারেননি, ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হন। আচ্ছা, ক নাম্বার, স্বল্পমেয়াদী পরিকল্পনা কাকে বলে, দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য 1 বছর বা কম সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে। খ নাম্বার, প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। এখন আমরা কর্মী সংস্থানে কেন গুরুত্বপূর্ণ এটা দেখব। যোগ্য, দক্ষ, উৎসাহী না হলে অন্যান্য উপাদানগুলো মানবসম্পন্ন হলেও কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গঠনের প্রয়োজন হয়। এটি ব্যবস্থাপনার কর্মী সংস্থান কাজের মাধ্যমেই সম্পাদিত হয়। এ কারণে কর্মী সংস্থান ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এগুলো খ নাম্বার। এখন আমরা গ নাম্বার দেখব। গ নাম্বারে হচ্ছে বলা আছে যে জনাব মোহন পরিকল্পনা প্রণয়নে ভবিষ্যৎ সুযোগ ও প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনা করেনি, অর্থাৎ তার কোনগুলো মিসিং ছিল, ভবিষ্যৎ সুযোগ কি হতে পারে এবং কি কি আমার প্রতিবন্ধকতা আসতে পারে, যে জিনিসটা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে জরুরি বা ম্যান্ডেটরি। আচ্ছা, পরিকল্পনা প্রণয়নে কি করা হয়, প্রতিষ্ঠানের মধ্যকার ও বাইরের পরিবেশের সুযোগ সুবিধা যাচাই করা হয়, ভবিষ্যৎ পরিবর্তনশীল পরিবেশের মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা লাভজনকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন উদ্দীপকে মোহন কি করে, 20 সালে আগের থেকে 20% বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু 20 সালের শুরুতে কোভিড-19 ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপিত হয়। তিনি বিক্রয়যোগ্য পণ্য কিনতে পারেননি। এক্ষেত্রে তিনি লক্ষ্যমাত্রা বাড়ানোর আগে ভবিষ্যতের সংকটপূর্ণ অবস্থা বা ঝুঁকিগুলো যাচাই করে নেননি। ভবিষ্যতের সুযোগ বা বাধা যাচাই না করে কাজ শুরু করেন, ফলে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত হন। সুতরাং পরিকল্পনার ভবিষ্যৎ সুযোগ ও প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন না থাকায় জনাব মোহনের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। বোঝা গেল? এটা হলো গ নাম্বার। ঘ নাম্বার। আচ্ছা, তো প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে কোন ধরনের সুযোগ রাখা দরকার, নমনীয়তার সুযোগ দরকার। এখন আসি বৈশিষ্ট্যে, এই নমনীয়তার বৈশিষ্ট্যে ভবিষ্যৎ অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা পরিবর্তন করা হয়। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই স্থান অবস্থান ভেদে পরিকল্পনা পরিবর্তনযোগ্য হওয়া প্রয়োজন। এটি পরিকল্পনার একটা বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন উদ্দীপকের সাথে রিলেট করার কাজ বাকি জাস্ট। মোহন 20 সালে পরিকল্পনা বিক্রি বাড়ানোর পরিকল্পনা করেন 20%, কিন্তু করোনা মহামারীর কারণে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপিত হয়, তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, বিক্রয়যোগ্য পণ্য কিনতে পারেন। আচ্ছা, তো এই সংকটসমূহ বিবেচনা না করেই পরিকল্পনা করেন। পরিকল্পনা সবসময় একই অবস্থার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে এমনটা আশা করা যায় না। প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় পরিকল্পনা প্রণয়নের নমনীয়তার অবশ্যই সুযোগ থাকতে হবে। এতে পরিবর্তিত অবস্থায় পরিকল্পনার মধ্যে সংশোধন আনা যাবে এবং উদ্দীপকের প্রতিষ্ঠানটিরও তাদের পরিকল্পনার নমনীয়তার সুযোগ রাখা উচিত ছিল। এই সুযোগ যদি রাখতো তাহলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি করোনা পরিস্থিতির মতো এই প্রতিবন্ধকতাও কাটিয়ে উঠতে পারত। হ্যাঁ, এবং এই জন্য লক্ষ্যমাত্রা কমানো দরকার ছিল এবং বিকল্প পদ্ধতি গ্রহণ করারও দরকার ছিল। যেহেতু এগুলো করে নাই, তাই বলতে পারবো যে তার পরিকল্পনা অবশ্যই নমনীয়তার অভাব ছিল। হ্যাঁ,
ওকে, ডান, গেল। তো এখন আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করব, যেটা দিনাজপুর বোর্ড 2022 সালে 6 নম্বর কোশ্চেন এসেছিল। ক নম্বরে বলা আছে সামগ্রিক পরিকল্পনা বলতে কি বোঝো। খ নম্বরে বলা আছে পরিকল্পনায় আঙিনা স্থাপন কেন জরুরি। ক নম্বরে বলা আছে সোহানের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিবিদে কোন ধরনের, এবং ঘ নম্বরে বলা আছে উল্লিখিত পরিস্থিতিতে জনাব সোহানের ব্যবসা সফলতার কারণ বিশ্লেষণ কর। আচ্ছা, তো উদ্দীপকে কি বলা আছে, জনাব সোহান বাংলাদেশের একজন পোশাক রপ্তানিকারক। তিনি ইউরোপের একটি দেশ থেকে বিভিন্ন ডিজাইনের পোশাক রপ্তানির বড় আকারে একটি ফরমাইশ পান। তিনি তার প্রতিষ্ঠানের সামর্থ্য এবং কর্মীদের মান অবস্থা বিবেচনা করে প্রস্তাবটি গ্রহণ করেন এবং ফরমাইশকৃত পোশাক সরবরাহের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে সক্ষম হন। এটা গেল উদ্দীপক। এখন আমরা সলভে যাই। আচ্ছা, তো প্রথমে কি বলছিল, প্রথমে বলছিল যে পরিকল্পনা কাকে বলে। তো আমরা জানি নর্মালি যে সংজ্ঞাটা দিই, যে কোনো প্রতিষ্ঠানের বিভাগ বা শাখার পরিকল্পনাকে একত্র করে যে অভিন্ন পরিকল্পনা না হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলে। আচ্ছা, তো সামগ্রিক পরিকল্পনা কাকে বলে, যে অভিন্ন পরিকল্পনা, মানে সব জায়গায় সেম থাকবে, এটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা, প্রত্যেকটা বিভাগেও সেম, উপবিভাগেও সেম। আচ্ছা, খ নাম্বার, পরিকল্পনা আঙিনা বলতে কি বোঝে। পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এমন অবস্থা ও উপাদান বিবেচনা করে ক্ষেত্র নির্ধারণ করা হচ্ছে পরিকল্পনা আঙিনা। অর্থাৎ পরিকল্পনাকে প্রভাবিত করতে হবে, যা জিনিস এই জিনিসগুলো প্রভাবিত করবে সেটাকে বলা হয় উপাদান। তো এই উপাদানগুলোকে বলা হয় পরিকল্পনা আঙিনা। এরূপ আঙিনা বা অঙ্গন অনুযায়ী পরিকল্পনা তৈরি করা হয়। এরূপ অনুমানে যেসব সম্ভাবনার দিক ধরে নেওয়া হয় পরিকল্পনাকে তা কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়, আর যেসব সমস্যা হতে পারে তা দূর করে লক্ষ্য অর্জনের ব্যবস্থা পরিকল্পনায় উল্লেখ করা হয়। আচ্ছা, খ নাম্বার গেল। গ নাম্বার, আচ্ছা, উদ্দীপকে জনাব সোহানের পরিকল্পনাটি প্রকৃতিভেদে একার্থক পরিকল্পনা। কি ধরনের পরিকল্পনা? একার্থক পরিকল্পনা। এখন একার্থক পরিকল্পনা কি? যেটা মাত্র একবার উদ্দেশ্য সাধনের জন্য যে পরিকল্পনাটা নেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, তো উদ্দেশ্য হাসিল হলে এই ধরনের পরিকল্পনা আর ইউজ করা হয় না। উদ্দীপকের জনাব সোহান একজন পোশাক রপ্তানিকারক। ইনি বিভিন্ন ডিজাইনের পোশাক রপ্তানি ফরমাইশ পান। এই ফরমাইশ অনুযায়ী তাকে পণ্য তৈরি ও রপ্তানি করতে হবে। এজন্য তাকে পরিকল্পনা নিতে হবে এবং ফরমাইশ অনুযায়ী রপ্তানি কাজ শেষ হয়ে গেলে উক্ত পরিকল্পনার কার্যকারিতা শেষ হয়ে যাবে। তাই বলা যাইতেছে যে এটা একটা একার্থক পরিকল্পনা, বা যে পরিকল্পনাটা তোমার একবার গ্রহণ করা হয় এবং পরিকল্পনাটা বাস্তবায়ন শেষে এটার দায়িত্ব শেষ হয়ে যায়। ওকে, তো ঘ নম্বরে কি বলা আছে, যে উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে জনাব সোহান পরিকল্পনা প্রণয়নে অধস্তনদের মান ও প্রতিষ্ঠানের অবস্থা বিবেচনা করে সফলতা পান বলে মনে করি। আচ্ছা, তো ভবিষ্যতে কি হতে না পারে বা না পারে তা অনুধাবন করে পরিকল্পনা করতে হয়। এছাড়া পরিকল্পনা যদি আমি বাস্তবায়ন করতে চাই তাহলে অধস্তন ও প্রতিষ্ঠানের সামর্থ্য আমার বিবেচনা করতে হবে। হ্যাঁ, এতে সহজে লক্ষ্যে পৌঁছাতে আমি পারবো। এখন আসি উদ্দীপকে। উদ্দীপকে কি করছে, জনাব সোহানে অর্থাৎ উদ্দীপকটা পুরোটা তুলে দিছে। তিনি প্রস্তাব বেছে নেন, তারপর সামর্থ্য কর্মীদের সুযোগ সুবিধা বিবেচনা করে প্রস্তাব বাছার সময় তার প্রতিষ্ঠানের সুনাম বাড়াইছে। হ্যাঁ, জনাব সোহান আগে ধারণা করতে পারছে যে পণ্য সরবরাহ প্রস্তাবটি নিলে ফলপ্রসূ হবে, আর সময় মতো যদি পণ্য সরবরাহ করা যায় তাহলে আমদানিকারকরা আকৃষ্ট হবে, এবং আমদানিকারকরা যদি আকৃষ্ট হয় তাহলে তার প্রতিষ্ঠান লাভজনক হবে। তো এই জিনিসটাই ফলো করছে, এতে প্রতিষ্ঠানের সুনাম বাড়বে। এই জন্য জনাব সোহান কি করে, অভ্যন্তরীণ সুযোগ সুবিধা বিচার বিশ্লেষণ করেন। প্রথমে প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহে আর্থিকভাবে সচ্ছল কিনা সেটা যাচাই করেন, তারপর সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মসূচি নেন। তারপর তার সুদূরপ্রসারী এই চিন্তা ভাবনাটার কারণেই সময় মতো পণ্য সরবরাহ করা সম্ভব হয়েছে। তাই বলা যায় অধস্তনদের মান ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা করে পরিকল্পনা করে জনাব সোহান সফল হয়েছেন। হ্যাঁ, তো গেল ঘ নম্বর। আচ্ছা, তো 7 নম্বর কোশ্চেন, যেটা কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল 4 নম্বর কোশ্চেনে। তো ক নাম্বার কি, পরিকল্পনা বলতে কি বুঝি। খ নাম্বার একার্থক পরিকল্পনা গুরুত্ব ব্যাখ্যা করো। গ নাম্বার উদ্দীপকে পদ্মা সেতু প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করো। ঘ নাম্বার উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কার্য সম্পন্ন হতে চলেছে ব্যাখ্যা করো। তো উদ্দীপকটা দেখি, বৃহত্তর ফরিদপুর, যশোর, বরিশাল, খুলনা অঞ্চলে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করে। নদীর নাব্যতা প্রাকৃতিক কিছু কারণে নির্দিষ্ট মেয়াদে কাজ সম্পন্ন না হয় আশঙ্কা দেখা দিছে, ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনা হয়। আশা করা হচ্ছে অতি দ্রুত নির্মাণ সম্পন্ন হয়ে 2022 সালের মধ্যে সেতুটি সাধারণের জন্য উন্মুক্ত হবে, যা দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ পদ্মা সেতুর কথা বলা হয়েছে। হ্যাঁ, ওকে, তো ক নাম্বারে বলছে পরিকল্পনা কাকে বলে। সেম জিনিস, তোমরা যে কোনো কিছু দিতে পারো, বইয়ের যে সংজ্ঞাটা আছে ওটা দিয়ে দিবা, যে ভবিষ্যতে কোন কাজ কে করবে কিভাবে করবে, এই জিনিসটা হচ্ছে পরিকল্পনা। খ
খ নাম্বার, একাত্মক পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনা মাত্র একবারের জন্য গ্রহণ করা হয়, হ্যাঁ, এবং দ্রুত পরিবর্তনশীল কার্যক্ষেত্র বা ফরমেশন অনুযায়ী পরিচালিত কর্মকাণ্ডকে একাত্মক পরিকল্পনা বলা হয়। এছাড়াও কোনো বিশেষ অবস্থা মোকাবেলাতেও একাত্মক পরিকল্পনা ব্যবহার করা হয়। ফলে দ্রুত সহজে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা যাবে এবং প্রতিষ্ঠানের বিশেষ পরিস্থিতিতে একাত্মক পরিকল্পনা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ নাম্বার, উদ্দীপকে এই সেতু নির্মাণটা একাত্মক পরিকল্পনা, কারণ পদ্মা সেতু একবার নির্মাণ হয়ে গেলে আমরা তো বারবার পদ্মা সেতু নির্মাণ করবো না, জাস্ট একবারের জন্য এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল, বাস্তবায়ন শেষ, কাজ শেষ, হ্যাঁ। তো এটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। তো এখন এই ধরনের পরিকল্পনার বৈশিষ্ট্য এখানে বলা আছে যে একবারে ব্যবহৃত হবে, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন হলে এই পরিকল্পনার কোনো কার্যকারিতা থাকবে না। উদাহরণ দিচ্ছে মেট্রো রেল, ফ্লাইওভার ইত্যাদি, হ্যাঁ। এখন উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে, এতে বৃহত্তর ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা অঞ্চলের উন্নয়ন হবে এবং সরকার এই সেতুটি নির্মাণে নির্দিষ্ট পরিকল্পনার আলোকে একটা কার্যক্রম পরিচালনা করবে এবং এটা শেষ হওয়ার পর এটার আর কোনো কার্যকারিতা থাকবে না। আর পদ্মা সেতু নির্মাণ সরকারের একটি বিশেষ কাজ অন্তর্গত। এই কাজ সম্পাদনে প্রণীত যদি পরিকল্পনাটি একবারের জন্য ব্যবহৃত হয়, এজন্য এটাকে আমরা বলতেছি যে এটা একটা একাত্মক পরিকল্পনা, হ্যাঁ। অর্থাৎ পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকার একাত্মক পরিকল্পনার ব্যবহার করেছে। গেল গ নাম্বার। আচ্ছা, তো ঘ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হতে চলেছে। তো নমনীয় বৈশিষ্ট্যটা এখানে আবার বলে দিছে যে তাল মিলিয়ে চলা, তারপর হচ্ছে সময়, স্থান ও অবস্থান ভেদে পরিকল্পনা পরিবর্তনযোগ্য হওয়া প্রয়োজন এবং এটা পরিকল্পনার একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নমনীয়তা। তো উদ্দীপকের ইয়াটা তুলে দিছে, সমস্যাটা তুলে দিছে, হ্যাঁ। প্রাকৃতিক কিছু কারণে নির্দিষ্ট মেয়াদে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এবং গুণগত পরিবর্তন আনতে হয়েছে, হ্যাঁ। এগুলো হচ্ছে সমস্যা। এখন বাংলাদেশ সরকার কি করছে? প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রেখেছে, হ্যাঁ। অর্থাৎ একটা বাস্তবায়ন না হলে আর একটার বিকল্প রেখেছে, হ্যাঁ। এতে সরকার প্রাকৃতিক পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনা সংশোধনী ব্যবস্থা নিতে পারবে, ফলে পরিকল্পনাটির বাস্তবায়ন সহজ হবে এবং পরিকল্পনায় সংশোধন আনতে পারার সামর্থ্য হলো নমনীয়তা। সুতরাং নমনীয়তা বৈশিষ্ট্য থাকে পদ্মা সেতুর নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। এগুলো ঘ নাম্বার। আচ্ছা, তো ৮ নাম্বার, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল 9 নাম্বার প্রশ্নে। তো এখানে কোশ্চেনগুলো কি কি আছে? স্থায়ী পরিকল্পনা বলতে কি বুঝি, পরিকল্পনার প্রাথমিকতা বলতে কি বুঝি, জনাব আফতাব উদ্দিন সংগঠন কাঠামো ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন এবং ঘ নাম্বার পণ্য সারিতে আরো 5টি পণ্য অন্তর্ভুক্তি কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করতে বলছে উদ্দীপকে। মেঘনা লিমিটেড 23 সালে 15% বিক্রি বৃদ্ধি করতে চায়, সে লক্ষ্যে কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব আফতার উদ্দিন সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকদের মাধ্যমে উৎপাদন, ক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়, অর্থ, মানব সম্পদ বিভাগে আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীতে তিনি ব্যবসায় কাজ সম্প্রসারণের জন্য আরো 5টি পণ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। আচ্ছা, এগুলো উদ্দীপক। তো এখন আমরা ডিরেক্ট সলভে যাই। সেটা হচ্ছে পরিকল্পনা কাকে বলে? সেম জিনিস বারবার রিপিট করতেছি। যেটা একবার নির্ধারণ করার পর বারবার ব্যবহার করা হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। আচ্ছা, স্থায়ী পরিকল্পনা কাকে বলে? যেটা আমি বারবার, একবার আমি নির্ধারণ করব কিন্তু ইউজ করব বারবার, হ্যাঁ। খ নাম্বার, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোন কাজ কে করবে, কিভাবে করবে, এই জিনিসগুলো হচ্ছে পরিকল্পনার অন্তর্ভুক্ত। আর প্রতিটি কাজ করার আগে সঠিকভাবে পরিকল্পনা করতে হয়, কারণ পরিকল্পনা ছাড়া প্রতিষ্ঠান চলতে পারবে না। আর ব্যবস্থাপনা অন্যান্য কাজ এই পরিকল্পনার উপরেই নির্ভরশীল, তাই প্রথমেই পরিকল্পনার কাজটি করা হয়, এটাই পরিকল্পনার প্রাথমিকতা। বোঝা গেছে? খ নাম্বার। গ নাম্বার, উদ্দীপকের জনাব আফতাব উদ্দিন সংগঠনের কাঠামো ভিত্তিতে কার্যভিত্তিক পরিকল্পনা তৈরি করেন। এখন কার্যভিত্তিক পরিকল্পনার বৈশিষ্ট্য কি? পরিকল্পনা প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করা হয়, অথবা এক একজনের উপর দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিটি বিভাগের উপর কাজের শৃঙ্খলা বজায় থাকে। এছাড়া প্রতিটি বিভাগের কর্মীরা সঠিক ও দক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে। উদ্দীপকের মেঘনা লিমিটেড আগামী বছর 15% বিক্রয় বাড়াতে চায়, তাই প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার জনাব আফতার উদ্দিন একটা সিদ্ধান্ত নেন। কি সিদ্ধান্ত নেন? তিনি ব্যবস্থাপকের মাধ্যমে উৎপাদন, ক্রয়, অর্থাৎ যতগুলো বিভাগ আছে, অর্থ, মানব সম্পদ বিভাগ গড়ে তোলেন। প্রতিটি বিভাগের জন্য পরিকল্পনা আলাদা করে তৈরি করেন এবং তা কর্মীদের মধ্যে বুঝিয়ে দেন। ফলে প্রতিটি বিভাগের দায়িত্ব, কর্তব্য নির্দিষ্ট হয়ে থাকে এবং এই কাজগুলোর সাথে কার্যভিত্তিক সংগঠনের মিল আছে। তাই বলা যায় যে জনাব আফতাব উদ্দিনের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কি পরিকল্পনা প্রণয়ন করছেন? কার্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করছেন, হ্যাঁ। অর্থাৎ কাজ অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা। ঘ নাম্বার, পণ্য সারিতে আরো পণ্য অন্তর্ভুক্তি একটা দীর্ঘমেয়াদী
পরিকল্পনা অন্তর্ভুক্ত। কৌশল এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা, যেখানে প্রতিযোগিতার পরিকল্পনাকে মোকাবেলার জন্য এই পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরিবর্তনশীল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা সবথেকে বেশি কার্যকর। এক্ষেত্রে সময় পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করা হয়। এখন উদ্দীপকের জনাব আফতাবউদ্দিন মেঘনা লিমিটেডের জন্য, আচ্ছা এটা মূলত তোমার উদ্দীপক তুলে দিছে, এই পর্যন্ত সিদ্ধান্ত নেন। জনাব আফতাবউদ্দিন কৌশলে প্রতিষ্ঠান পরিচালনা করতে চান, প্রতিযোগিতার প্রতিষ্ঠান থেকে এগিয়ে থাকার জন্য নতুন নতুন কৌশল তিনি গ্রহণ করেন। এতে গ্রাহকদের চাহিদা মিটবে, ক্রেতা সৃষ্টি হবে, হ্যাঁ, প্রতিযোগিতায় টিকে থাকবে এবং নতুন ক্রেতাদের আকৃষ্ট করবে। অর্থাৎ জনাব আফতাবউদ্দিনের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা অবশ্যই যুক্তিযুক্ত হবে। আচ্ছা, তো গেল। আচ্ছা, তো এখন আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখবো, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছিল 3 নম্বর প্রশ্নে। তো ক নম্বরে আছে মধ্যমেয়াদী পরিকল্পনা কি, খ নম্বরে আছে পরিকল্পনা একটি মানসিক প্রক্রিয়া, সেটা ব্যাখ্যা করতে বলছে। গ নম্বরে মিস্টার মোতালেবুর রহমান পরিকল্পনা প্রণয়নে কোন বিবেচ্য বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন, ব্যাখ্যা করতে বলছে। খ নম্বর মিস্টার মোতালেবুর রহমানের পরিকল্পনা গ্রহণে ভবিষ্যৎমুখিতায় প্রতিষ্ঠানের সফলতা এনেছে, তুমি কি একমত? তো এই 4টা কোশ্চেন আছে। ওকে, উদ্দীপকটা পড়ি। মিস্টার মোতালেবুর রহমান ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক। তিনি বিভিন্ন গুঁড়া মশলা তেল বাজারজাতকরণ করেন। তিনি লক্ষ্য করলেন বর্তমানে তার মতো অনেক প্রতিষ্ঠান ব্যবসা করছে, টিকে থাকার জন্য তিনি উত্তম পরিকল্পনা গুরুত্ব অনুভব করলেন। তাই তিনি ভবিষ্যৎ বাজার পরিস্থিতি, বিক্রয়ের পরিমাপ, মূল্য, উৎপাদন ব্যয়, মজুরির হার, করনীতি বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করেন, ফলে প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে ভালো করছে। হ্যাঁ, তো এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই। মধ্যমেয়াদী পরিকল্পনা কি 1 থেকে 5 বছর মেয়াদের মধ্যে যে পরিকল্পনা, সেটা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা। খ নাম্বার কি বলছে যে পরিকল্পনা কাকে বলে, ভবিষ্যতে কোন কাজ, এটা বারবার আসতেছে সেম জিনিস। হ্যাঁ, মেধা, মননশীলতা, চিন্তা শক্তি ব্যবহার করে পরিকল্পনা কর্মসূচি নির্ধারণ করতে হয় এবং ব্যক্তির গভীরতা, দূরদৃষ্টি পরিকল্পনার মানের উপর নির্ভর করে, তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনা একটা মানসিক প্রক্রিয়া বলা হয়। খ নাম্বার গেল। গ নাম্বার, মিস্টার মোতালেবুর রহমান পরিকল্পনা প্রণয়নে প্রতিযোগীদের অবস্থা বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। প্রতিযোগীদের অবস্থা পরিকল্পনায় ব্যাপক একটা প্রভাব বিস্তার করে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কৌশলের সাথে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এখন উদ্দীপকের মিস্টার মোতালেবুর রহমান ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন, অর্থাৎ এখানে তোমার উদ্দীপক তুলে দিছে, তিনি যা যা করছে বলছে। হ্যাঁ, এখন তিনি বাজার পরিস্থিতি, মূল্য, বিক্রি পরিমাণ, উৎপাদন ব্যয় এগুলা বিবেচনা করেন, এরপরে সঠিক পরিকল্পনা করেন যাতে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকা যায়। এখানে তিনি মূলত প্রতিযোগীদের অবস্থা ভালোভাবে যাচাই করে করণীয় নির্ধারণ করেন। এটি পরিকল্পনা প্রণয়নের একটি অন্যতম বিবেচ্য বিষয়। তো এগুলো গ নাম্বার। ঘ নাম্বার, আচ্ছা, তো ঘ নাম্বার হচ্ছে মোতালেবুর রহমানের পরিকল্পনা গ্রহণে ভবিষ্যৎমুখিতায় প্রতিষ্ঠানের সফলতা এনেছে। কি ভবিষ্যৎমুখিতা, অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে বা না পারে এই বিষয়ে খেয়াল রাখা। হ্যাঁ, পরিকল্পনা কার্যকারিতা নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত এবং নির্দিষ্ট সময়ে প্রাপ্ত সুযোগ সুবিধা সঠিক ব্যবহার করা যায়। ভবিষ্যৎমুখী হতে হয়। পরিকল্পনা প্রণয়নকারীদের তথ্য সংগ্রহ বিশ্লেষণ করতে, অর্থাৎ কি কি করতে এখানে বলা হয়েছে। হ্যাঁ, এবং কর্মসূচি প্রণয়ন করতে হয়, পরিকল্পনা প্রণয়নকারীদের কাজ বলা হয়েছে। হ্যাঁ, এখন উদ্দীপকের মোতালেব এই কাজগুলো করেন। তিনি বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন পণ্যের ভবিষ্যৎ অবস্থা বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করেন এবং তিনি কি কি করেন, উৎপাদন ব্যয়, মজুরির হার, করনীতি বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করেন। এতে ভবিষ্যতে কিভাবে বাজারে টিকে থাকা যাবে তা আগে থেকে বোঝা যাবে। বিরূপ পরিস্থিতিতে দ্রুত কৌশল অবলম্বন করা যাবে। হ্যাঁ, এবং ভবিষ্যতের অবস্থা আগে থেকে অনুমান করা যাবে। তাই এই সব অবস্থা বিবেচনা করার জন্য তার প্রতিষ্ঠান কিন্তু আগে থেকে ভালো করছে, অর্থাৎ ভবিষ্যৎমুখিতায় মিস্টার মোতালেবুর রহমানের প্রতিষ্ঠানের সফলতার কারণ। তো এগুলো ভালো নাম্বার। এখন আমরা 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেনটা সলভ করব, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, তো ক নাম্বার হচ্ছে স্থায়ী পরিকল্পনা কি, খ নাম্বার পরিকল্পনা একটি বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, গ নাম্বার সংগঠন কাঠামোর ভিত্তিতে শুভ্রার পরিকল্পনাটি কোন ধরনের, শুভ্রার সফলতার পিছনে পরিকল্পনা গুরুত্বের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, মতামত দিতে বলছে। হ্যাঁ, তো এই হচ্ছে 4টা কোশ্চেন। এখন তোমার হচ্ছে উদ্দীপক, শুভ্রা একটি ইলেকট্রনিক্স কোম্পানির মহাব্যবস্থাপক। তার প্রতিষ্ঠান টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করে থাকে। এখন
প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে বিবেচনা করে প্রধান প্রধান কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা করে থাকে। সময়ের পরিবর্তনের ফলে ক্রেতাদের চাহিদা ও রুচি দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎপাদন, ক্রয়, বিপণন, শ্রমিক কর্মী প্রভৃতি বিভাগের পরিকল্পনার মধ্যে সমন্বয় করেন। এর ফলে শুভ্রা প্রতিষ্ঠান অনিশ্চয়তা ও পরিবর্তনশীলতা সহজে মোকাবিলা করতে পারে এবং সহজে সফলতা পাচ্ছে। তো এগুলো উদ্দীপক। এখন আমরা ডিরেক্ট সলভে যাই। তো সলভে ফার্স্টে স্থায়ী পরিকল্পনা কাকে বলে? যে এই পরিকল্পনা বারবার ব্যবহার করা হয়, ওটা স্থায়ী পরিকল্পনা। আচ্ছা, পরিকল্পনা কাকে বলে? সেম জিনিস, ভবিষ্যতে কে কোন কাজ কে করবে, কিভাবে করবে, এটা নির্ধারণ করে পরিকল্পনা। ব্যক্তির চিন্তার গভীরতা, দূরদৃষ্টি, পূর্বানুমান ইত্যাদির উপর পরিকল্পনার মান নির্ভর করে। এটা একটা বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া। তো গেল পরিকল্পনা। তো গ নাম্বার, সংগঠন কাঠামোর ভিত্তিতে শুভ্রার পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনার মধ্যে পড়ে। কেন বিভাগীয় পরিকল্পনার মধ্যে পড়ে? এই ধরনের পরিকল্পনা বিভাগ পরিচালনা ব্যবহৃত হয়। নিজ বিভাগের লক্ষ্য অর্জনের জন্য আলাদা ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়, যেমন মানব সম্পদ বিভাগ কর্তৃক নির্ধারিত শ্রমিক কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ সংগত পরিকল্পনা বিভাগীয় পরিকল্পনা আওতাভুক্ত। উদ্দীপকের শুভ্রা ইলেকট্রনিক্স কোম্পানি মহাব্যবস্থাপক, তার প্রতিষ্ঠানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি উৎপাদন ও বাজারজাতকরণ করা হয়। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যকে বিবেচনা করে প্রধান প্রধান কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। এতে প্রতিটি বিভাগের কাজ সম্পাদন সহজ হয়। এভাবে বিভাগ অনুযায়ী পরিকল্পনা করা হলে বিভাগীয় পরিকল্পনা। সুতরাং শুভ্রা পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনার আওতার মধ্যে পড়তেছে। হ্যাঁ, তো এগুলো গ নাম্বার। আচ্ছা, ঘ। আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেন চলে আসছি। তো শুভ্রা সফলতার পিছনে পরিকল্পনার গুরুত্বের নমনীয়তার সুযোগ থাকার বিষয়টি অধিক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। কেন নমনীয়তার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলো দেখি। নমনীয়তা কি? ভবিষ্যৎ অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে চলা। এটা পরিকল্পনায় পরিবর্তন করা যায় নমনীয়তার কারণে। কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, সময়, স্থান, অবস্থান ভেদে পরিকল্পনা পরিবর্তনযোগ্য হওয়া উচিত। এটা পরিকল্পনা একটা বিশেষ গুরুত্ব। হ্যাঁ, এখন উদ্দীপকের সাথে আমার রিলেট করতে হবে। উদ্দীপকের শুভ্রার প্রতিষ্ঠানে ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বাজারজাত হয়। সময়ের পরিবর্তনের ফলে ক্রেতাদের চাহিদা ও রুচি পরিবর্তন হয়, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে শুভ্রা বিভিন্ন বিভাগের পরিকল্পনার মধ্যে সমন্বয় করেন। এটা নমনীয়তার সাথে সম্পর্কিত। একই অবস্থার মধ্যে দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন হবে তা সবসময় আশা করা যায় না, তাই শুভ্রা তার পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রেখেছেন। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় তিনি সংশোধনী ব্যবস্থা নিতে পারেন। এভাবে পরিকল্পনা পরিবর্তিত অবস্থার ভিত্তিতে সংশোধন আনতে পারার সামর্থ্য হলো নমনীয়তা। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তিনি পরবর্তীতে ব্যবস্থা নিতে পেরেছেন। এতে প্রতিষ্ঠানের অনিশ্চয়তা দূর হয় এবং পরিবর্তনশীলতা মোকাবেলা করে সহজে তিনি সফলতা পান। সুতরাং শুভ্রার সফলতা অর্জন করার ক্ষেত্রে নমনীয়তার গুরুত্ব ফুটে ওঠে। আচ্ছা, তো এই চ্যাপ্টারের ক্লাস এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।